Hello everyone, Assalamu alaikum. So after a week we are again here with গুণগত রসায়ন পর্ব 4 আজকে শুরু করব আমরা। তো গত 3 লেকচারে আমরা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল পড়ছি। আজকেও দ্রাব্যতা গুণফলই পড়ব। তো আমি শুরু করছিলাম, আমি শুরুর লেকচারে বলছিলাম যে এই অধ্যায়টা তোমার হচ্ছে 3টা পার্টে বিভক্ত, তার মধ্যে আমরা দ্রাব্যতা পার্টটা দিয়ে শুরু করছি, তাই না? তো এখন দ্রাব্যতা একটা হিউজ টপিক, তো এটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে নিছি। প্রথমে দ্রাব্যতার যে বেসিক জিনিসপত্রগুলো ওগুলো হচ্ছে আগে আমরা শেষ করছি, তারপর হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফলে আসছি। তো দ্রাব্যতা গুণফলে গতদিন আমি বেসিক বোঝাইছি, তো আজকে আমরা শুরু করবো এই ম্যাথ দিয়ে। তো চলো হচ্ছে আমরা ম্যাথ দিয়ে একদম শুরু করি। দ্রাব্যতা গুণফলের বেসিক যারা একটু প্রবলেম ফেস করতেছো, তো জাস্ট আগের ভিডিওটা একটু দেখে আসো, লেকচার 3টা দেখে আসো, ওখানে আমি ডিটেলসে করাই দিছি। তো আমাদের প্রথম ম্যাথ হচ্ছে, এখান থেকে লেখা যাবে, কোশ্চেনে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস এ তাপমাত্রায় লিখলাম না, তোমরা লিখিও, ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড MnOH2, যেহেতু রেকর্ডেড ক্লাস ওই জন্য টাইমস ওয়েস্ট করলাম না আর কি। MnOH2 এর KSP 1.9 into 10 to the power minus 13 হলে উক্ত উষ্ণতায়, কারণ টেম্পারেচার তো ফিক্স থাকতে হবে, উষ্ণতায় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের পিএইচ কত, MnOH2 এর পিএইচ কত। আচ্ছা, ম্যাথ শুরু করার আগে গত ক্লাসেও বলছিলাম, এই গত উইকটা আমার একটু ব্যস্ততা গেছে, আমার ডিপার্টমেন্টে কনফারেন্স চলতেছিল, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি, তো তার জন্য এক্সট্রিমলি সরি আসলে। তো আমি ম্যাথ সলভ করার আগে তোমাদের ওই গত দিনের কথাটা আবার একটু মনে করাই দিতে চাই যে আমার টার্গেট কিন্তু তোমাদের ম্যাথ সলভ করানো না। হাজার হাজার ম্যাথ আছে, আমি তো হাজার হাজার ম্যাথ চাইলে তোমাদের ক্লাস ডিউরেশন বাড়ায় সলভ করাই দিতে পারি, বাট লাভ আছে কি কোনো? লাভ নেই। আমি কি তোমাকে ম্যাথ কমন ফেলাইতে পারবো? পারবো না। আমি এটা আগেই বলে নিচ্ছি যে আমি তোমাকে ম্যাথ কমন ফেলাই দিতে পারবো না, কিন্তু তোমাকে কনসেপ্ট, ম্যাথ সলভ করার টেকনিক, এগুলো আমি কমন ফেলাই দিতে পারবো। বুয়েটে বা সিকের ওয়েটে যেখানে এক্সাম দাও না কেন, বা সাস্টে দাও বা অন্য কোনো ভার্সিটিতে এক্সাম দাও না কেন, ওখানে কিন্তু হুবহু কোশ্চেন ওরা করে না, হুবহু কোশ্চেন খুবই কম টাইমে রিপিট হয়। তো কিন্তু তোমার হচ্ছে কনসেপ্ট, কোশ্চেন, তোমার সলভ করার স্টাইল, এগুলা কিন্তু প্রতিবারই সেম বা রিপিটেড হয়। তো এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। যেমন এই ম্যাথটা যখন করব, তোমাদের টার্গেট হবে যে বোঝা যে আমি যখন ম্যাথটা করতেছি যে আমি কিভাবে অ্যাপ্রোচ নিচ্ছি। মনে করে এই ম্যাথটা আমি আগে মানে এই এক্স্যাক্ট ম্যাথ আমি কখনো করি নাই, তো এখন যখন করতে আসছি তখন আমাকে কিভাবে চিন্তা করতে হবে এইটা আমি তোমাদের শিখাইতে চাই। তো এই জিনিসটা যদি শিখতে পারো তাহলে তোমাকে যে কোনো ম্যাথ দিলেই তুমি পারবা। তো এইটা হচ্ছে মাথায় রাখবা। ওই জন্য আমি দেখবা যে আমি ক্লাসে মোটামুটি অন্যান্য যে টিচাররা বা ভাইয়ারা আছে ওনারা যে পরিমাণ ম্যাথ করায় আমি কিন্তু ওই পরিমাণ ম্যাথ করাই না। আমি টপিক ওয়াইজ তোমাদের হচ্ছে প্রিসাইজলি মানে বেছে বেছে ম্যাথ করাই, যেগুলো অবশ্য মানে একদম আমার অরিজিনাল কন্টেন্ট আমি বলবো না, কারণ এগুলো আমি পড়ে আসছি তারপর ডেভেলপ করছি আর কি। তো চলো ম্যাথটা শুরু করি। তো আমাদের বলে দিছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিল কেন? কারণ দ্রাব্যতা বা তাপমাত্রার জন্য ফিক্সড, তো ওই জন্য তাপমাত্রা বলে দিছে, এটা ফাইন। তারপর বলছে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড এর কেএসপি দেওয়া আছে, তো আমরা এটা মার্ক করলাম যে আমাদের কেএসপি দেওয়া আছে। প্রথমে মার্ক করতে হবে কি কি দেওয়া আছে, বুঝতে পারছো? তো টেম্পারেচার দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, বলছে উক্ত উষ্ণতায়, উক্ত উষ্ণতায়, এই কথাটা ইম্পর্টেন্ট, কারণ কি কেএসপি টেম্পারেচারের জন্য ফিক্সড। তো আমরা বুঝলাম যে উক্ত উষ্ণতা মানে 25 ডিগ্রিটা ধরে নিয়েই ম্যাথ করতে বলছে। তো উক্ত উষ্ণতায় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের পিএইচ কত। এখন কথা হচ্ছে আমরা পড়তেছি দ্রাব্যতা, পিএইচ কই থেকে আসলো, তাই না? এগুলো কিন্তু অ্যাডমিশন লেভেলের ম্যাথ আর কি। তো পিএইচ বের করতে বলছে। তো অনেকে, তুমি যদি
মনে করো তোমার যদি চিন্তা করার অ্যাবিলিটি না থাকে যে এই দ্রাব্যতার সাথেও পিএইচ মিক্স করানো যায়, তখন তোমার এক্সাম হলে মনে হতে পারে আরে পিএইচ আমি তো পড়ছি দ্রাব্যতা, এখানে পিএইচ চাইছে, আমি কেমনে কী করব। তো এই জন্য আমাদের ম্যাথ সলভ করার যে টেকনিক, এই টেকনিকটা শিখতে হবে। তো টেকনিক শেখার জন্য দেখো আমি কি করি, তো আমি সর্বদা তোমাদের সাজেস্ট করব যে শেষ থেকে সামনের দিকে আসো। তো শেষে আমাদের কি বের করতে বলছে, দেখো শেষে আমাদের বের করতে বলছে হচ্ছে পিএইচ। তো আমাদের পিএইচ যদি বের করতে বলে, তো আমি পিএইচ ইজ ইকুয়ালস টু, মনে করো আমি কিছুই জানি না, তো পিএইচ সমান এটা তো লিখতে পারবো আমি, যেহেতু পিএইচ চাইছে তার মানে পিএইচ এর ইকুয়েশনটা তো আমি লিখতে পারবো। তো লিখি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, ওএইচ মাইনাস না, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। তো এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের একটা মাইনাস, মাইনাস তো মাইনাসই, তারপর লগও আমাদের কোনো কিছু নাই, কিন্তু এখানে লাগবে কি এইচ প্লাসের ঘনমাত্রা। তো আমরা যদি সামহাও এই এইচ প্লাসের ঘনমাত্রাটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা পিএইচটা পেয়ে যাব। তো এখন আমাদের দিছে যেটা, এইটা দিছে, এটা কি বলতো, একটা ক্ষার না, এটা কি একটা বেস, এটা একটা বেস, তো এটা হচ্ছে একটা ক্ষার। তো এইটা যদি একটা ক্ষার হয়, তো এর তো সরাসরি পিএইচ বের হবে, হবে না, তো কি হবে, এর হচ্ছে পিওএইচ বের হবে, তাই না। তো দেখো প্রথমে আমার চাইছে পিএইচ, ওই জন্য পিএইচ এর ইকুয়েশনে আসলাম, তারপর দেখলাম এটা একটা ক্ষার, তো ক্ষারের তো সরাসরি পিএইচ বের হয় না, ওই জন্য আমি পিওএইচ বের করতে হবে, এটা চিন্তা করলাম। তো পিওএইচ সমান আমি কি লিখতে পারি, পিওএইচ সমান আমি লিখতে পারি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। তো এখন তো আরেকটা সম্পর্ক আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14, কখন, যখন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেডই দিছে, তাপমাত্রা যদি বলে না দেয় আমরা অটোমেটিক 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিব, ঠিক আছে। তো এখন দেখো ওএইচ মাইনাসের ঘনমাত্রা দরকার, ওএইচ মাইনাসের ঘনমাত্রা বের করব, বের করে এখানে বসাবো, বসায় পিওএইচ পাবো, পিওএইচ পাইলে পিওএইচ এর ভ্যালুটা এখানে যদি বসাই দেই, তাহলে এখান থেকে পিএইচটা বের করে নিতে পারবো। ম্যাথ প্রসেস বোঝা গেছে। তো এইভাবে আমরা হচ্ছে চিন্তা করলাম। তখন ওএইচ আমাদের খুঁজতে হবে যে ওএইচ কই থেকে আসতেছে। তো ওএইচ কই থেকে আসবে, আমরা যদি এইটাকে একটু ভাঙি, যে MnOH ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, MnOH, এটাকে যদি আমি একটু ভাঙি, যেহেতু কেএসপি দেওয়া আছে, তার মানে কি এটা খুবই হালকা পরিমাণে দ্রবীভূত হয়। তো ম্যাঙ্গানিজ 2+ পাবো, প্লাস 2OH মাইনাস পাবো, ঠিক আছে। তো এখন মনে করো যে আমি হচ্ছে, যেহেতু কেএসপি বলছে, অবশ্যই একটা দ্রবণ, তো দ্রবণের T ইজ ইকুয়ালস টু 0 টাইম, এগুলো আগেও দেখায় আসছি, একটু লং টাইম পর ক্লাস নিচ্ছি, ওই জন্যে আর কি আবারও দেখাই দিচ্ছি। তো মনে করো এটা ছিল 1, তাহলে এগুলো তো এখনও তৈরি হয়নি, তাই না। তো একটা সার্টেন টাইম পর T ইজ ইকুয়ালস টু T টাইম ধরলাম আমি, এটা 1 মাইনাস এস, মানে এস পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তো এটাও এস তৈরি হবে, এটা তৈরি হবে কত বলো তো, 2 আছে 2s। তো এই 2sটা কি বলো তো, এখানে এই লাইনে যেটা আমরা বসাই, এইটা পুরাটাই হচ্ছে ঘনমাত্রা, এটা যেটা বসাই এটা হচ্ছে ঘনমাত্রা। তো এখানে এই 2sটা কিসের ঘনমাত্রা, কিসের সাথে আছে বলো তো, OH এর সাথে আছে, তাহলে এটা হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা, বুঝতে পারছো। তো OH মাইনাসের ঘনমাত্রা সমান আমরা কত পেলাম, এখানে দেখো তো 2H আছে, তাহলে 2H, সরি 2S, H কেন বলতেছি, 2S আছে। তো এখন আমাদের কি লাগবে, 2S বের করা লাগবে। তো 2S বের করার জন্য আমাদের কি লাগবে, S এর ভ্যালু লাগবে। তো S এর ভ্যালু আমরা কি জানি, S মানে কি বলো তো, S মানে হচ্ছে দ্রাব্যতা, আর এখানে আমাদের কেএসপি দিয়ে দিছে, তাহলে কেএসপির সাথে এস এর সম্পর্ক বের করে আমরা শিখছি না। এই ম্যাথটা এত ডিটেলসে করাইতেছে, পরেরগুলা কিন্তু এত ডিটেলস আর করাবো না, এই ম্যাথটা একটু ভালো করে দেখো। তো দেখো দ্রাব্যতা এস,
তো এস এর সাথে কেএসপির সম্পর্ক যদি আমরা লিখি তাহলে এই ম্যাথগুলোতে ডিরেক্ট লেখা যায়, কোনো সমস্যা নেই। তো কেএসপি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো তো? ওই যে এম এক্স এন ওয়াই দিয়ে শিখেছিলাম, তাহলে কি হবে? এম এন একটা আছে 1 টু দি পাওয়ার 1 ইন্টু ওএস আছে দুইটা 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস 1 প্লাস 2, তাহলে আমরা পাবো হচ্ছে 4s কিউব। কেএসপির ভ্যালু কত দেওয়া আছে পরে লিখি। তো কেএসপির ভ্যালু দেওয়া আছে হচ্ছে, তাহলে এখান থেকে এস যদি বের করি তাহলে কিউব রুট কেএসপি বাই 4 আসবে। এগুলো কতদিন ডিটেলসে করেছি, নিচে আশা করি দেখা যাচ্ছে। তাহলে এস ইজ ইকুয়ালস টু আমাদের কত আসবে? কিউব রুট কেএসপি দেওয়া আছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তো এটা চলো একটু ক্যালকুলেশন করি, আমার ক্যালকুলেটর সামনে আছে। কিউব রুট 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই 4, তো এটা আসে হচ্ছে 3.62 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5, 3.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু। তো এখান থেকে 2s বের করব, উপরে লিখে, নিচে হয়তো বা দেখা যায় নাও যেতে পারে। তো এস এর ভ্যালু পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যদি 2s বের করি তাহলে কি করব বলো তো? 2s বের করলে 2 দিয়ে গুণ করে দিব, তাই তো? তো 2 দিয়ে গুণ করে দিই, ইন্টু 2, 7.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 7.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো এটা আমরা এস এর ভ্যালু পেলাম। এইটাকে আবার কি লেখা যায়? 2s কে কি লেখা যায়? ওএস এর ঘনমাত্রা, তার মানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, তাহলে এটা কত পেলাম? 7.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো এইটাই কিন্তু আমাদের দেখো দরকার ছিল, এই যে এখানে হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা, এইটাই আমাদের দরকার ছিল, এটা আমরা বের করে ফেলছি। তো এখন আমরা কি করতে পারি? POH এর জায়গায় এখানে হচ্ছে আমরা ওই মানটা বসায় দিতে পারি, তাই না? তো দেখো যদি বসাই দিই, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ কত পাইছি? 7.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনগুলো নিজে নিজে করে দেখবা, ঠিক আছে? আমার কিন্তু ভুল হইতেও পারে, বলা যায় না, মানুষ মাত্রই ভুল। তো মাইনাস লগ 10 বেজ 7.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো এখান থেকে আমার পিএইচ আসতেছে 4.14, পিওএইচ সরি 4.14। তাহলে পিওএইচ পেয়ে গেছি। তারপর এখন আমাদের কি দরকার? পিএইচ দরকার। তাহলে পিএইচ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 14 মাইনাস পিওএইচ। তো 14 মাইনাস 4.14, তাহলে কত আসবে? এটা কিন্তু অ্যাডমিশন লেভেলের ম্যাথ, বোর্ডে সচরাচর এত কঠিন ম্যাথ দেয় না। 4.14, তাহলে আসে হচ্ছে 9.86, 9.86, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ম্যাথটা কীভাবে করলাম, বুঝতে পারার কথা। দেখো একটু রিক্যাপ করি। টেম্পারেচার বলে দিছিল, একটা বেস বলে দিছিল, কেএসপি ভ্যালু দিয়ে দিছে, তার মানে হালকা দ্রবীভূত হয়। উক্ত উষ্ণতায় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে বলছে। তো পিএইচ বের করার আমি কিছুই জানি না, মনে করো যে আমার কেএসপি দিছে, আবার পিএইচ বের করতে বলছে, কেমনি কী করবো? কেএসপির সাথে তো পিএইচ এর কোনো সম্পর্ক নেই। তো ওই জন্য আমি কি করলাম, যে পিএইচটার ইকুয়েশন আগে লিখে দেখলাম যে আমার এইচ প্লাসের ঘনমাত্রা দরকার। এখন এইচ প্লাসের ঘনমাত্রা তো এখান থেকে নাই, এখানে কোথাও এইচ প্লাসই নাই। তাহলে এটা তো যেহেতু বেস, তাহলে বেসের কি আসবে? ওএইচ মাইনাস আসবে। তো ওই জন্য আমি পিওএইচে গেলাম। তো পিওএইচে গিয়ে দেখলাম যে আমার ওএইচ মাইনাস দরকার। তো ওএইচ মাইনাস দরকার, তার মানে এটাকে ভাঙতে হবে। তো ওই জন্য এটাকে আমি ভাঙলাম, ভাঙে দেখলাম যে ওএইচের ঘনমাত্রা হচ্ছে 2s এর সমান। এসটা কি? সলিউবিলিটি। তো এস বের করার জন্য আমার কেএসপির ডাটা দেওয়া আছে।
কেএসপির ডাটা থেকে আমি ওএইচ এর ডাটা বের করে এখানে আমি বসাই দিছি। আর আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ আর পিওএইচ এর যোগফল 14 হয়। তো ওখান থেকে আমরা কি করছি, পিএইচ এর ভ্যালুটা বের করে ফেলছি। দেখো ঠিক আছে না? তো খুব ইজি ম্যাথ। তো আমরা পরের ম্যাথে যাব। এটা আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করিও। আচ্ছা, আমরা পরের ম্যাথে চলে যাই। আর আমি একটু ফাস্ট পড়াইতেছি কিনা জানাই তো, যে তোমাদের ক্যাচ করতে কোনো প্রবলেম হইতেছে কিনা। তো এর পরের ম্যাথ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা বোর্ডে আসতে পারে, রেড পেন দিয়ে লিখে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Hg2Cl2 এর কেএসপি দেওয়া আছে 2.4 × 10⁻⁻18 হলে দ্রাব্যতা কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে করে আমার গ্রুপ আছে, গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, জয়েন হয়েও, ভাইয়া খুশি হবে। আর ওখানে তোমরা হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করে আমি চেক করব, ঠিক আছে? তো যারা স্ক্রিনশট তুলে নেবে একটু তুলে নাও, আমি মুভ করতেছি। তো ঠিক আছে, আমরা পরে সামনে আগাই। আচ্ছা, এরপরের ম্যাথটা মোটামুটি ইজি একটা ম্যাথ, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। ঘনমাত্রা দেওয়া আছে 9.84 × 10⁻⁻9 গ্রাম পার লিটার হলে FeOH3 এর দ্রাব্যতা কত? দেখো, আমাদের একটা টেম্পারেচার বলে দিছে, কারণ কি দ্রাব্যতা টেম্পারেচারের উপর ভ্যারি করে, তো ওই জন্য একটা টেম্পারেচার আমাদের বলে দিছে। তারপর বলছে OH মাইনাসের ঘনমাত্রা গ্রাম পার লিটারে দেওয়া আছে। এটা খেয়াল করবো, আমরা কিন্তু দ্রাব্যতার ম্যাথগুলো মোল পার লিটারে করি, কিন্তু এরা দিয়ে দিছে গ্রাম পার লিটারে। চেঞ্জ করার লাগলে করে নিব, সমস্যা নেই। তো FeOH3 এর দ্রাব্যতা মানে এস বের করতে বলছে, তো শেষ থেকে আগাবো। তো এস বের করতে বলছে, সেই জন্য আমি FeOH3 এর আগে এস এর ইকুয়েশনটা লিখি। তো এস এর ইকুয়েশন যদি লিখি তাহলে লেখা যায় দেখো এরকম, FeOH3 কে যদি আমি ভাঙি তাহলে FeOH3, যেহেতু দেখো কেএসপির ভ্যালু 10⁻⁻9 মানে খুবই স্বল্প দ্রাব্য, ওই জন্য ভৌমিক চিহ্নটা আসছে Fe3 প্লাস 2 নাই, সরি 2 না, এখানে হবে 3, কারণ OH আছে 3টা। দাঁড়াও বোঝাচ্ছি, OH মাইনাস দিলাম, এখন ব্যালেন্স করো, Fe একটা OH 3টা আছে, তার মানে এখানে 3 দিতে হবে। তো এখন যেহেতু দ্রাব্যতা বের করতে বলছে, তো আমরা t = 0 টাইমে ধরে নিলাম এটা 1, এগুলো এখনো 0 0, t = t টাইমে এটা 1 - s, এটা s, এটা হচ্ছে 3s। তো এগুলা কি বলতো, একটু আগে ম্যাথে দেখে আসলাম, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি বলতো, এই যে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? এই OH মাইনাসের ঘনমাত্রা। তো 3s এর ভ্যালু দেওয়া আছে কত? 3s এর ভ্যালু দেওয়া আছে, এইটা হচ্ছে 3s এর ভ্যালু। 3s এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9.84 × 10⁻⁻9। তো এখন আমাদের বের করতে বলছে দ্রাব্যতা, এস দরকার, তাই না? তো এস বের করার জন্য আমি কি করব? এসকে জাস্ট, এটা অবশ্য গ্রাম পার লিটারে আছে,
তো এটাকে আমি আগে হচ্ছে মোল পার লিটারে নিই। তো মোল পার লিটারে নিতে গেলে কি করতে হবে বলো তো, এই গ্রামকে মোল দ্বারা, মোল আর ভর দ্বারা ভাগ দিতে হবে। তো 3s ইজ ইকুয়ালস টু, আমি গ্রাম পার লিটারের থেকে মোল পার লিটার আগে নিই। যেহেতু OH অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে দুইটা মিলে 17, মোলার ভর হচ্ছে 17। তাহলে 9.84 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই করে দিলাম 17। তাহলে এটা কি হয়ে গেল, মোল পার লিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এখন আমাদের দরকার কি, এস। তো এস বের করব, কি করব, 3 গুণ আছে ওই পাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে 9.84 ইন্টু 10⁻⁻9 17 ইন্টু 3 ক্যালকুলেশন করব, মান চলে আসবে। এগুলো কিন্তু বোর্ডে আসার মতো খুবই সুন্দর ম্যাথ। এখন কিন্তু খেয়াল করে দেখবা বোর্ডেও খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, আগের মতো গতানুগতিক ধারার বাইরে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন হচ্ছে। সো প্রিপারেশন থাকতে হবে। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 9.84 ইন্টু 10⁻⁻9 17 ইন্টু 3, তাহলে 1.93 ইন্টু 10⁻⁻10। এটার অ্যান্সার আসে হচ্ছে 1.93 ইন্টু 10⁻⁻10। এটা যেহেতু মোল পার লিটারে আছে, এটা মোল পার লিটারেই আসবে। একক দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ না, জাস্ট বুঝতে পারলেই হয়ে গেল। তো চলো আমরা আরও ম্যাথ করব সামনে। এটার পর আর কোনো এই স্লাইডে ম্যাথ নেই। আচ্ছা, এরপর আমাদের মোটামুটি ম্যাথ হয়ে গেছে। একটা নতুন টাইপে আমরা ঢুকবো, সেটা হচ্ছে অধক্ষেপ পড়বে কি না। আরেকটা নতুন কনসেপ্ট শিখব। আমরা প্রথমে কি শিখছি বলো তো, আমরা হচ্ছে প্রথমে, আমি একটু মুছে দিই তারপর লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে একটু বেসিক আলোচনা করি, তারপর শুরু করি। তো প্রথমে আমরা পড়ছি হচ্ছে দ্রাব্যতা, যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করতাম, ঠিক আছে। তারপর আমরা পড়ছি হচ্ছে দ্রাব্যতা গুণফল, এটাকে আমরা KSP বা সলিউবিলিটি প্রোডাক্ট, এটা দিয়ে ডিনোট করতাম। আজকে আমরা পড়ব হচ্ছে আয়নিক গুণফল, এটাকে আমরা ডিনোট করব KIP, I ফর আয়নিক আর P ফর প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তো আয়নিক প্রোডাক্ট জিনিসটা কি, এটা সামনে আসতেছি আমি। তার আগে আমাদের টপিক হেডিংটা আমি দিয়ে নিই। এখানে দ্রাব্যতাটা আপাতত আমাদের লাগতেছে না। তো আমাদের টপিক হেডিং হচ্ছে, মানে এই টপিকের হেডিং হচ্ছে অধক্ষেপ পড়বে কি না। একটু শুরুর দিকের কথা চিন্তা করো। আমরা একটা এরকম পাত্র দেখছিলাম, যেখানে হচ্ছে আমরা চিনি মিশাইতেছিলাম। তো চিনি মিশাইছিলাম, ধরে নিয়েছিলাম এর ক্যাপাসিটি হচ্ছে 10টা। 10টার বেশি হইলে সে কী করতেছিল, এখানে ফেলতেছিল। এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে অধক্ষেপ। তো এখনকার আমরা যে ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলোতে আমাদের জিজ্ঞাসা করবে যে অধক্ষেপ পড়ছে কিনা, বা অধক্ষেপ পড়বে কিনা, বা অধক্ষেপ পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে দ্রবণটা সম্পৃক্ত কিনা। মনে আছে, সম্পৃক্ত কিনা টেস্ট করার জন্য এই জিনিসটা লাগে, যে অধক্ষেপ পড়ছে মানে হচ্ছে দ্রবণটা সম্পৃক্ত। কারণ অধক্ষেপ পড়ছে মানে দ্রবণে 10টা আছে, এই জন্য এক্সট্রা একটা তোমার কি হয়ে গেছে, অধক্ষেপ আকারে পড়ছে। তার মানে অধক্ষেপ ইজ দ্য সাইন দ্যাট ডিনোটস দ্যাট দ্য সলিউশন ইজ স্যাচুরেটেড। বুঝতে পারছো, যে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। তো এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে অধক্ষেপ পড়বে কিনা, সম্পৃক্ত হয়েছে কিনা, এই টাইপের। আচ্ছা,
তো এই জন্যে পদক্ষেপ পড়বে কিনা এটা আমরা কেমনে মেজার করব, তাই না? এটা এখনকার কথা। তো এই জিনিসটার জন্য আমাদের আসে হচ্ছে আয়নিক প্রোডাক্ট। একটু রেস্ট নেই, অনেকক্ষণ ধরে খালি পেটে বকবক করতেছি, খিদা লেগে গেছে। তো আমরা প্রথমে দ্রাব্যতা গুণফল পড়ছি, আয়নিক গুণফল পড়বো আজকে, আয়নিক প্রোডাক্ট পড়বো। একই জিনিস, দুইটা একই জিনিস, কোনো ডিফারেন্স নাই, মানে ফর্মুলা ডিরাইভেশন কোনো ডিফারেন্স নেই। আমরা দ্রাব্যতা গুণফলকে এসপির যেমন সমীকরণ বের করতেছিলাম, আয়নিক গুণফলের সমীকরণ একইভাবে বের করব, কোনো ডিফারেন্স নেই, শুধু মিনিংয়ে ডিফারেন্স আছে। মিনিংয়ে কি ডিফারেন্স আছে? এইটা মিন করে যে কতটুকু থাকতে পারে, আর এইটা মিন করে কতটুকু আছে। জাস্ট এইটা ডিফারেন্স, একই জিনিস। এটাও গুণফল, এটাও গুণফল। এটা হচ্ছে আয়নের গুণফল আর এটা দ্রাব্যতা গুণফল। এই জন্য আমরা বলতেছি মানে একই জিনিস, জাস্ট এই দুইটাকে সেপারেট করার একটাই কারণ, এইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের, আর এইটা হচ্ছে যে কোনো দ্রবণের। যে কোনো দ্রবণের তোমার আয়নিক গুণফল হইতে পারে, কিন্তু দ্রাব্যতা গুণফল হইতে গেলে তোমাকে দ্রবণটা সম্পৃক্ত হইতে হবে। এই দুইটা ডিফারেন্স। যেমন মনে করো AgCl কিভাবে ভাঙে, সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস। তো KSP ইকুয়েশন কেমনে লিখতাম আমরা? Ag প্লাস ইন্টু Cl মাইনাস। এখন এইটার যদি KIP সমীকরণ লিখি তাহলে লিখবো আমরা একই Ag প্লাস ইন্টু Cl মাইনাস। তারপর মনে করো এটাতে তোমার বুঝতে সমস্যা হইলো, তাহলে ধরো আমরা আরেকটা লবণ নিই, মনে করো PbCl2। কিভাবে ভাঙে? Pb2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে KSP ইকুয়েশন কি হবে? কনসেন্ট্রেশন অফ Pb2 প্লাস ইন্টু Cl মাইনাস তার উপর স্কয়ার। ঠিক আছে, স্কয়ার কই থেকে আসলো? এই যে সামনে 2 আছে, এখানে কিন্তু আবার 2 দেওয়া যাবে না, মাথায় রাখিও। আবারও রিপিট করতেছি, KIP এর ইকুয়েশন যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো একই জিনিস Pb2 প্লাস ইন্টু Cl মাইনাস স্কয়ার। কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স? এটা হচ্ছে সম্পৃক্ত যখন তখনকার, আর এটা হচ্ছে যে কোনো সময়ের। বুঝতে পারছো? এই যে ঘনমাত্রা দুইটা আমি বসাবো, ইকুয়েশন দেখে মনে হচ্ছে একই জিনিস, বাট ডিফারেন্সটা কোথায়? এই ঘনমাত্রাটা হবে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা হবে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, আর এইটা তুমি সম্পৃক্তও চাইলে বসাইতে পারো, চাইলে অন্য কোনো সময়ের ঘনমাত্রাও তুমি বসাইতে পারো। তখন যেটা পাবো সেটাকে আমরা আয়নিক প্রোডাক্ট বলি। বুঝতে পারছো? তো এখন আসো যে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেই জিনিসটা আমরা কেমনে ডিটারমাইন করব। সেটা ডিটারমাইন করবো এই KSP KIP এই দুটা প্যারামিটার দিয়ে। তো এখন তার জন্য এই দুইটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কতটুকু আছে সেটা মিন করে আয়নিক প্রোডাক্ট, আর কতটুকু থাকতে পারে সেটা মিন করে তোমার হচ্ছে সলিউবিলিটির প্রোডাক্ট। তো এখন কখনো যদি এইরকম আমরা পাই, আমাদের তো ডাটা দেওয়া থাকবে, ডাটা দেওয়া থাকলে আমরা KIP বের করে নিতে পারবো একইভাবে। তো একইভাবে KIP বের করার পর আমরা যদি কখনো দেখি যে KIP আর KSPর মধ্যে এরকম একটা সম্পর্ক যে KIP বেশি KSP ছোট, বা KIP বড় KSP ছোট, তাহলে কি বলতো? KIP বেশি মানে কি? যতটুকু আছে সেটা বেশি আছে, আর KSP ছোট মানে কি? যতটুকু থাকতে পারে তার থেকে KIP বড় মানে হচ্ছে তার যতটুকু থাকতে পারে তার থেকে বেশি আছে। মনে করো এখানে হচ্ছে আমি বললাম এটার ক্যাপাসিটি হচ্ছে 10,
তাহলে কেএসপির ভ্যালু তো 10 হবে, ধরে নিলাম কথার কথা। তো কেআইপি আমি হিসাব করে পাইছি মনে করো 12। তাহলে দেখো তো 10টা থাকতে পারে, ঠিক আছে, 10টা থাকতে পারে। আর কেআইপি আমি হিসাব করে পাইলাম 12টা, তার মানে কি বেশি আছে। তাহলে দ্রবণে 10টা থাকবে আর বাকি 2টা এই যে অধক্ষেপ আকারে পড়বে। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি বলো তো? যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা কনক্লুশনে আসতে পারি যে সম্পৃক্ত তো হবেই, কারণ অধক্ষেপ পড়ছে, তার সাথে অধক্ষেপও পড়বে। যদি কখনো ম্যাথ করে এই ইকুয়েশন আমরা পাই তাহলে আমরা প্রথমত যেহেতু অধক্ষেপ পড়ছে তাহলে অবশ্যই সম্পৃক্ত, তাই না? তারপর অধক্ষেপ তো অবশ্যই পড়ছে। তারপর যদি এরকম হয় যে কেআইপি ছোটোর আগে সমানটা দেখাই, কেআইপি আর কেএসপি মনে করো সমান হয়ে গেছে, তখন কি বলতো 10টা ধরতে পারে, 10টাই আছে, তার মানে কি সম্পৃক্ত হবে। সম্পৃক্ত তো হবে কারণ 10টা ধরতে পারে, 10টা চলে আসছে, সম্পৃক্ত হয়ে গেছে। কিন্তু অধক্ষেপ কি পড়বে? অধক্ষেপ কি পড়বে একটু চিন্তা করো তো। 10টা ধরতে পারে, 10টাই দিছি, অধক্ষেপ পড়বে? পড়বে না। তাহলে কেআইপি আর কেএসপি যখন সমান হয়ে গেল তখন দ্রবণ সম্পৃক্ত হইল, বাট নো অধক্ষেপ। বুঝতে পারছো? তারপর যদি কেআইপি ছোট হয়, কেএসপি বড় হয়, তাহলে কি বলতো? অসম্পৃক্ত। কেন বলতো? কেআইপি ছোট হওয়া মানে কি? ধরো কেআইপি আমি বলে দিলাম 8, তাহলে 10-এর চাইতে ছোট, 10টা ধরতে পারে, আসেই 8টা, এখনো তো আরো 2টা ধরার ক্যাপাসিটি আছে। দ্রবণ কি সম্পৃক্ত হয়েছে? হয়নি, তার মানে অসম্পৃক্ত দ্রবণ। আর কি হবে? নো অধক্ষেপ। তো অসম্পৃক্ত হলে তো জীবনে অধক্ষেপ পড়বে না। বুঝতে পারছো? এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ করার কিছু নেই, এমনিতে বুঝে বুঝে পড়লে এমনিই মনে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু নোট ডাউন করে নাও, আমরা ম্যাথে চলে যাব ডিরেক্ট। চলো, যেহেতু রেকর্ডেড ক্লাস, ম্যাথে চলে যাই। এই কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমার গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া লাগতো, রুমে পানি নেই। আচ্ছা, প্রথম ম্যাথ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের, আমার সাথে সাথে লিখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ দেওয়া আছে 10, দ্রবণটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আরেকটা ডাটা দেওয়া আছে কেএসপি, কারণ কেএসপির ডাটা অবশ্যই দেওয়া থাকতে হবে, নাহলে কার সাথে তুলনা করব? কেএসপি দেওয়া আছে 8.8 into 10⁻⁻6, এটা আমাদের দেওয়া আছে। আবার ওই একই কাহিনী, ভাইয়া পিএইচ দিয়ে রাখছে, আমাদের বলছে দ্রবণ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এখন পিএইচ এর সাথে কেমনে কি রিলেট করব, তাই না? তো দেখো, আমাদের সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত একটু আগে শিখে আসলাম কি, যে একটু রিকল করো, যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা আমরা ডিটারমাইন করি কি দিয়ে? কেআইপি কেএসপির মধ্যে সম্পর্ক দিয়ে। তার মানে আমাদের সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা বের করার জন্য আমাদের মেইনলি কেআইপি লাগবে। কেএসপি দেওয়া আছে, তো কেআইপি বের করে আমরা টেস্ট করব। এখন কেআইপি বের করার জন্য আমার কি লাগবে? আমার দ্রবণ বলে দিছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেআইপি ইকুয়েশন লিখে ফেলি। মনে করো তুমি এই ম্যাথটা বোর্ডেও আসতে পারে, বা এখন বুয়েট, চুয়েট, শুধু মনে হয় কুয়েট এমসিকিউ এর সার্কুলার দিছে, রুয়েটেও রিটেন এক্সাম নিচ্ছে, বুয়েটেও রিটেন এক্সাম তো আগে থেকেই নেয়, আবার চুয়েটেও রিটেন এক্সাম নিচ্ছে। তো মনে করো তুমি মানে ম্যাথ পারতেছো না, পুরোটা পারতেছো না, যতটুকু পারো করে দিয়ে আসো, তারপর দেখবে যে পার্শিয়াল মার্ক পেয়ে গেছো।
তো ধরো আমি এই ম্যাথটা পারবো না, বাট আমি কিছু জিনিস জানি, যে আমি বুঝে গেছি যে আমাকে কেআইপি বের করতে হবে। তো আমি একটা কেআইপির ইকুয়েশনটা লিখি, তারপর দেখি কি হয়। তো কেআইপির ইকুয়েশন বের করার জন্য আমি হচ্ছে কি করব, কেআইপির ইকুয়েশন বের করার জন্য আমাকে এইটাকে তো ভাঙতে হবে, তাই না? তো এটাকে যদি ভাঙি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভাঙলে আমি পাবো হচ্ছে ক্যালসিয়াম 2+ প্লাস 2O, এই 2টা বাইরে হবে, 2OH মাইনাস। তাহলে এটা 1 হইলে এটা 0, 0, 1 মাইনাস S হলে এটা S, এটা হচ্ছে 2S। তাহলে কেআইপির ইকুয়েশন হবে হচ্ছে ক্যালসিয়াম 2+ ইন্টু OH মাইনাস স্কোয়ার। এখন ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে S ইন্টু এটা হচ্ছে 2S তার উপর স্কোয়ার, তাহলে 4S কিউব। তাহলে এখানে দেখো কেআইপি যখন বের করতে আসলাম তখন আমার একটাই আননোন, সেটা হচ্ছে এই যে এসটা। তো এসটা কীভাবে বের করা যায়, আমাকে পিএইচ বলে দিছে। তো পিএইচ বলে দিছে, ধরো আমি কিছুই জানি না, তো পিএইচ বলে দিছে, তো পিএইচের ইকুয়েশনটা লিখে ফেলি, আর একটু পার্শিয়াল তুলি। তো পিএইচ ইকুয়ালস টু কি জানি আমি, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+। এখানে কোথাও H+ আছে? আছে কোথাও H+ নাই। তো কি আছে, ক্ষার দেওয়া আছে, বেস দেওয়া আছে, তাহলে কি পাবো, POH পাবো। তো এটা যদি বুঝি তাহলে POH এর ইকুয়েশনটি লিখে ফেলি, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এখন দেখো এই OH এর ঘনমাত্রা এখানে আমি কত পাইছি, 2S, তাহলে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ 2S। POH জানি না, কিন্তু pH জানি। আর আমি কি বলছি, যদি তোমাদের টেম্পারেচার না দেয় তাহলে pH আর POH এর জন্য টেম্পারেচার কত ধরবা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা 25-এ কি জানি, কোথায় লিখবো, এখানে লিখি, pH আর POH যোগ করলে কত হয়, 14। pH দেওয়া আছে কত, 10, তাহলে POH is equals to 14, তাহলে POH আসবে হচ্ছে 4। তো 4 বসায় দাও। এখন মাইনাসটাকে পাশে পার করো, লগ 2S is equals to -4। লগকে ওই পাশে পাঠিয়ে দিলে অ্যান্টি লগ হয়ে যায়, মানে 10 টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে 2S is equals to 10 টু দি পাওয়ার -4। তাহলে আমার দরকার S, কারণ এখানে এসি আননোন, দেখো এখানে এসি আননোন, তো S দরকার। তাহলে 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2, এটা পাইলাম, এই ভ্যালুটা এখানে বসাই দিব আমি, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত পাইছি, 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব। সবাই পেয়ে গেছি। এখন কি করব, ক্যালকুলেশন করব। আজকের ক্লাসটা নিতে এত টায়ার্ড লাগতেছে কেন বুঝতেছি না। অবশ্য গত 1 সপ্তাহ ধরে যা খাটাখাটনি গেছে আমার উপর দিয়ে, একদম ঝড় হয়ে গেছে। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2 ইন্টু কিউব, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -13, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -13। এটা আসছে আমাদের কিসের ভ্যালু, কেআইপির ভ্যালু। এখন দেখো তো আমাদের এই সাইডটা আমাদের আর লাগবে না, মিশাই দিই। এখন দেখো আমাদের কেএসপির ভ্যালু কত দেওয়া আছে, কেএসপির ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6, এখানে পাইছি হচ্ছে -13। 13 দেখে ভাবিও না যে এটা বড়, -13 মানে হচ্ছে টু দি পাওয়ার -13 মানে হচ্ছে ছোট, আর টু দি পাওয়ার -6 বড়, বুঝতে পারছো? তাহলে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম কেআইপি ছোট, কেএসপি বড়। তাহলে একটু আগে আমার যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে দেখাইতে পারতাম, বাট নাই। তো দেখো তোমাদের যেখানে লিখছো না ওই জায়গাটা দেখো, ওখানে মানে কি বোঝাচ্ছে জিনিসটা, যে আমার
দ্রবণে এতটুক থাকতে পারে, আসে এতটুক, যেটা হচ্ছে ছোট বা কম, তাহলে কি দ্রবণ এখনো সম্পৃক্তই হয়নি, দ্রবণ এখনো সম্পৃক্তই হয়নি, তার মানে কি এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোর্ডে আসলে একটু গরুর রচনা লিখে দিবা, এই ব্যাখ্যা টেখ্যা, আমি তো জাস্ট ম্যাথ করে দিলাম। বোর্ডে আসলে গরুর রচনা লিখতে হবে, আর অ্যাডমিশনে আসলে কোনো সমস্যা নেই, আমি যেটা করছি এর চাইতেও শর্টে করলে কোনো সমস্যা নেই। তো এটা আশা করি বুঝতে পারছো, রিক্যাপ করার কোনো প্রয়োজন নেই, আমাদের হাতে আরও 20 মিনিটের মতো টাইম আছে। চলো সামনে আরও ম্যাথ আছে। এই ম্যাথটা করি, বোর্ডের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, একদম 3 স্টার দিয়ে দিতে পারো, যে এখন যে টাইপটা করাবো এটা থেকে বোর্ডে ম্যাথ অবশ্যই অবশ্যই পাবা। যদি রাব্যতা থেকে ম্যাথ করে অবশ্যই এই টাইপ থেকে ম্যাথ দিবে, সিওরিটি দিতে পারো। আচ্ছা, আমাদের কাছে এরকম দুইটা পাত্র আছে, এরকম দুইটা পাত্র আছে, ম্যাথ করাবো সাথে বেসিক বোঝাই দেবো, ঠিক আছে? দুইটা পাত্র আছে, তো একটা পাত্রে 50 ml 0.3 মোলার NaCl, 50 ml 0.3 মোলার NaCl এটা আছে। আর একটাতে আছে 30 ml 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা আমাদের বলে দিছে। তারপর বলছে কোশ্চেন হচ্ছে এটা যে CaCl2 এর KSP কত দেওয়া আছে, 5 × 5.5 × 10⁻⁻10 হলে পাত্র দুটিকে মেশালে অধক্ষেপ পড়বে কিনা। এটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড, বুঝতে পারছো? বোর্ডে যদি ম্যাথ করে এই ম্যাথ শিওর দিবে, শিওর থাকো যে এটা ঘ নম্বরে দিয়ে রাখবে, এই টাইপের একটা ম্যাথ। তো চলো ম্যাথটা দেখি। তো এখানে NaCl আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, বলছে CaCl2 এর KSP, তো কোথাও তো CaCl2 নাই, এখন CaCl2 কেমনে আসবে, তাই না? তো তার জন্য এরা বলে দিছে পাত্র দুটোকে মেশাইতে হবে, মেশাইলে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা আমাদের বের করতে বলছে। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, বলছিলাম যত ধরনের ক্লোরাইড আছে তারা হচ্ছে একদম হাইলি সলিউবল, তুমি দিবা দ্রবীভূত হয়ে যাবে, তাহলে এটাও হাইলি সলিউবল, এটার KSP হবে না, মানে হয় বাট আমাদের দরকার নেই। এটাও বলছিলাম হাইলি সলিউবল, তো এটারও KSP দরকার নেই। কিন্তু আমরা যদি এই পাত্র দুইটাকে মেশাই তাহলে এরা বিক্রিয়া করবে না, অবশ্যই বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করলে কি হবে, NaCl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে, CaCl2 আর কি তৈরি করবে, NaOH, CaCl2 আর NaOH এটা তৈরি করবে। এই যে এইটার KSP দেখো 10⁻⁻10, অনেক কম না? তাহলে এইটার অধক্ষেপ পড়ার একটা চান্স আছে, ওই জন্য আমাদের জিজ্ঞাসা করছে যে অধক্ষেপ পড়বে কি না। তো অধক্ষেপ পড়বে কি না এটা কি দিয়ে টেস্ট করি, KIP দিয়ে টেস্ট করি। তো আমরা KIP বের করব, KSP তো দেওয়া আছে, খুব ইজি ম্যাথ, তাই না? এখন KIP যদি বের করতে চাই, কার KIP বের করতে হবে, CaCl2 এর KIP বের করতে হবে, কারণ একমাত্র এই বান্দাই কি করতে পারে, অধক্ষেপ সৃষ্টি করতে পারে। এও পারবে না, এও পারবে না, এ তো আরও পারবে না, পারবে কে, শুধু এই। তো এর KIP বের করতে হবে, বুঝতে পারছো? তো এখন যদি এটার KIP বের করতে চাই তাহলে দেখো এটাকে ভেঙে লিখি, CaCl2 ক্যালসিয়াম 2 প্লাস
2Cl minus 1 0 0 1 minus s s 2s। তো কেআইপি ইকুয়েশন কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস ইন্টু Cl মাইনাস তার উপর স্কোয়ার। ঠিক আছে, এখন ক্যালসিয়ামের ঘনমাত্রা লাগবে, ক্লোরিনের ঘনমাত্রা লাগবে। এখানে কিন্তু কোনোভাবে এস এর ভ্যালু বের করা সম্ভব না। দেখো CaCl2 এর কেএসপি দেওয়া আছে, এখান থেকে এস এর ভ্যালু দিয়ে আমি মানে কেআইপি কি বের করা সম্ভব? ধরো তো একটু চিন্তা করি, মাথায় ওই যে এ আসে না, লাইট বাল্ব জ্বলে না, মাথায় একটু লাইট বাল্ব জ্বলে উঠলো, চিন্তা করে দেখি। দাঁড়াও, কেএসপি দেওয়া আছে, এস বের করতে পারবো, কিন্তু ওই এস দিয়ে কাজ হবে না। কেন কাজ হবে না বলতেছি। তো দেখো আমরা যখন এখানে বোঝাই, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এই দুটাকে যখন একটা বড় পাত্রে মিক্স করব, এখানে দেখো এটা হচ্ছে 50 ml 0.3 মোলার, এটা হচ্ছে 0.3 মোলার, আর এটা হচ্ছে 30 ml 0.2 মোলার, 0.2 মোলার। এটাকে যখন দুইটাকে মিক্স করব তখন বলো তো 50 আর 30 যোগ হয়ে যাবে না? যোগ হয়ে 80 ml হয়ে যাবে না? এখন তুমি বলো যে 50 ml এর মধ্যে এর ঘনমাত্রা ছিল 0.3, এখানে 80 ml এর মধ্যেও কি 0.3 থাকবে? থাকবে না তো, কারণ আমরা কি জানি মোল সংখ্যা ফিক্সড। যদি মোল সংখ্যা ফিক্সড হয় তাহলে আমরা লিখতে পারি কি n is equals to constant, আর n এর বদলে আমরা লিখতে পারি vs, তাহলে vs is equals to constant। তো এখান থেকে কি লেখা যায়? v1s1 is equals to v2s2। এই ফর্মুলা অনুযায়ী তোমার কি হবে? ঘনমাত্রা চেঞ্জ হবে, কারণ কি তুমি ডাইলিউশন করতেছো বা কনসেন্ট্রেট করতেছো, যেটাই করো না কেন, যেহেতু এখানে তোমার হচ্ছে ভি চেঞ্জ হচ্ছে, এখানে এই মানে ভি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অবশ্যই এসও চেঞ্জ হইতে হবে, কারণ দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? দেখো সমান চিহ্ন আছে। তো ওই জন্য এখানে এস দিয়ে কাজ হবে না, আমাদের এই পার্টিকুলার জিনিসটা নিয়ে আসতে হবে। তো এখন এটা তো আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আমাদের এই যে ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা লাগবে। এখন ক্যালসিয়াম 2 প্লাস কই আছে? ক্যালসিয়াম 2 প্লাস আছে হচ্ছে এই পাত্রের মধ্যে। তো কিন্তু অধক্ষেপ পড়বে কি না বা কেআইপি গণনা করতেছি কখন বলো তো? কেআইপি গণনা করতেছি এই পাত্রে যখন আসে তখন। তো এখান থেকে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই পাত্রে যখন ছিল তখন একটাকে যদি আমি ভাঙতাম তাহলে একটা ক্যালসিয়াম 2 প্লাস পাইতাম আর দুইটা OH মাইনাস পাইতাম। তার মানে একটাকে ভাঙলে দুইটা করে পাচ্ছি। তো এখন আমরা এইটার জন্য আমরা কি লিখতে পারি? এই OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.2, তাহলে এটার হবে 2 × 0.2। ঠিক আছে না? দুইটা করে আসতেছে যেহেতু। তো এই ঘনমাত্রাটা কি এখানে আসলে ওই সেমই থাকবে? থাকবে না, চেঞ্জ হবে। কোন সূত্র অনুযায়ী চেঞ্জ হবে? v1s1 v2s2 সূত্র দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই ক্যালসিয়ামের জন্য যে OH কেন, আমরা তো ক্যালসিয়ামের ঘনমাত্রা নিব, বাট OH যদি আসে কখনো তখন কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। এখানে যেহেতু ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে একটাই ক্যালসিয়াম আসে, তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে v1s1 ডিভাইডেড বাই v2, এটা কীভাবে পাইলাম? দেখো v1s1 ইজ ইকুয়ালস টু v2s2, তাহলে আমাদের দরকার কি? s2টা দরকার, এটা থার্ড ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা, তো s2 দরকার। s2 ইজ ইকুয়ালস টু কী হবে? v1s1 উপরে থাকলো, নিচে হচ্ছে এই যে v2টা নেমে আসলো v2, তাহলে এটা একটা পাইলাম। তারপর এটার জন্য এই ক্লোরিন কই আছে? এখানে আছে, তো এখানে NaCl, তো NaCl একটাকে ভাঙলে একটা সোডিয়াম পাবা, একটা ক্লোরিন পাবা, এখানেও কোনো ঝামেলা নেই। তাহলে এখানেও v1s1 ডিভাইডেড বাই v2। এখন ডাটা বসাই দিব। এটার ইনিশিয়াল v1 কত ছিল? 30 ml, তাহলে 30 ইন্টু s1 কত ছিল? 0.2, আর v2 কত ছিল? v2 হচ্ছে দুইটা যোগ করো, 5 আর 3 8, 80 ml, একটা গেল আর একটা। v1 কত ছিল? 50, 0.3, আর এখানে হচ্ছে 80। আমি কিন্তু জাস্ট ডাটা বসাই দিলাম, আর কিচ্ছু করি নাই।
এখন এখানে যদি ক্যালসিয়ামের বদলে তোমার যে ওএইচ মাইনাস থাকতো, ওএইচ মাইনাসের ঘনমাত্রা থাকতো, তখন কিন্তু এখানে আরেকটা 2 দিতে হতো, কারণ কি একটাকে ভাঙলে আমরা 2টা করে পাচ্ছিলাম। বুঝতে পারছো? পরে ম্যাথ আসবে, সমস্যা নেই। তো এটা একটু ক্যালকুলেশন করি। থার্টি ইন্টু 0.2 ডিভাইডেড বাই 80 ইন্টু 50 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 80। তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ক্রস চেক দিয়ে নিও, ঠিক আছে? এটা আসে হচ্ছে 0.01, অনেক বেশি। আমি কি ভুল করলাম? মেবি এখানে একটা স্কোয়ার আছে, তাই তো বলি। ধরো স্কোয়ারটা দিয়ে নেই, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এখানেও একটা স্কোয়ার হবে। এখানে একটা যদি আমি স্কোয়ার দেই, এটা আসে হচ্ছে 2.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 2.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে দেখো এই জায়গাটা আমাদের লাগবে না, মুছে দিই। 2.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর আমাদের কেএসপি দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 10। 10 টু দি পাওয়ার মাইনাস 3 অনেক বেশি, তার মানে কি কেআইপি বেশি, কেএসপি কম। তার মানে কি যতটুকু থাকার কথা তার থেকে অনেক বেশি আছে, তাহলে কি হবে? অধক্ষেপ পড়বে। তাহলে অ্যান্সার হবে অধক্ষেপ পড়বে। তো এটা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, বোর্ডে আসা খুবই কমন ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড। একদম 3 স্টার। বুঝতে পারছো? দেখো আমরা তারপর হচ্ছে আজকে আরেকটা ম্যাথ করব, করে হচ্ছে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখি আরো কি কি জিনিস আছে আমাদের। আজকে আরেকটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেই, তারপর আরেকটা আমি করাই দিব। হোমওয়ার্ক কিন্তু গ্রুপে সাবমিট করিও, যখনই ক্লাস করো না কেন। 1 বছর পরে ক্লাস করলেও হোমওয়ার্ক সাবমিট করিবা, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে আগের ম্যাথেরই একদম কপি। 2টা পাত্র আছে, একটা পাত্রে দেওয়া আছে 50 ml, এটা তো করলামই। তাহলে ও ডাটা চেঞ্জ করছি, চেঞ্জ করছে জাস্ট। 50 ml 0.3 মোলার, এখানে আছে হচ্ছে AlCl3, আর এখানে আছে 30 ml 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানেও CaCl2 এর কেএসপি দেওয়া আছে কত, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হলে পাত্র দুটিকে মেশালে অধক্ষেপ পড়বে কি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। স্ক্রিনশট নিতে পারো, গ্রুপে জমা দিও, দেখবো আমি। আচ্ছা চলো আমি একটা বুয়েটে আসা ম্যাথ করাই দিই। তারপর হচ্ছে কালকে আমরা আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ করব, নেক্সট দিন আর কি, এই রিলেটেড। এটা হচ্ছে নতুন একটা ম্যাথ।
কোশ্চেন হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে AgCl এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে AgCl এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.3 মোলার NaBr এর 0.3 মোলার NaBr এর 100 ml দ্রবণ যোগ করা হলো। 100 ml দ্রবণ যোগ করা হলো। কোনো অধক্ষেপ তৈরি হবে কি? কোনো অধক্ষেপ তৈরি হবে কি? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা হচ্ছে দুটো এক্সট্রা ডাটা দেওয়া আছে। KSP of AgCl, KSP of AgCl দেওয়া আছে হচ্ছে 1 × 10⁻⁻⁻10 আর KSP of AgBr দেওয়া আছে হচ্ছে 5 × 10⁻⁻13। এটা হচ্ছে বুয়েটে আসছিল। দেখো এখানে হচ্ছে দুইটা KSP দিয়ে রাখছে, তোমাদের মাথা প্রথমেই ঘুরে যাবে যে ভাই দুইটা KSP কেন দেওয়া। আচ্ছা দেখি না KSP কেন দিয়ে রাখছে। তো প্রথমে একটা তাপমাত্রা বলে দিছে, ওটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। তারপর বলছে AgCl এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.3 মোলার NaBr এর 100 ml দ্রবণ যোগ করা হয়েছে। S দেওয়া আছে, V দেওয়া আছে, এটার V দেওয়া আছে, S দেওয়া নাই। এই দুইটাকে মিক্স করছে, তো আমরা জানি মিক্স করলে ওই V1S1 ফর্মুলা আসবে। তো তার জন্য NaBr এর S আর V দেওয়া আছে, কিন্তু AgCl এর শুধু V দেওয়া আছে, S দেওয়া নেই। এইটা বের করার জন্য এই ডাটাটা দিয়ে রাখছে। কেমনে দিয়ে রাখছে দেখি। যে তুমি যদি একটু চিন্তা করো যে AgCl এর S লাগবে, আমার ঘনমাত্রা লাগবে, আমি কি জানি প্রথম ক্লাসে কি পড়াইছি? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই দ্রাব্যতা। এখানে বলে দিছে সম্পৃক্ত দ্রবণ, তার মানে এইখানে যে দ্রাব্যতাটা আমি পাবো ওইটাই আমার কি, ওইটাই হচ্ছে আমার ঘনমাত্রা। তো এই জন্যেই সম্পৃক্ত দ্রবণ কথাটা মেনশন করে দিছে যে তুমি দ্রাব্যতাটা বের করো, বের করে ওই যেটা পাবা ওইটাকে তুমি সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতাই হচ্ছে ঘনমাত্রা ধরে নিয়ে ম্যাথ করো, তাই না? তো ওই জন্যে আমরা কি করব, AgCl এ চলে যাই। তো AgCl এর কি দেওয়া আছে? KSP দেওয়া আছে। AgCl ভাঙাইলাম না, একেবারে KSP ইকুয়েশন লিখে ফেলতেছি। বুয়েটে আসামের অত কিছু লেখা লাগে না। KSP = S²। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে S √, KSP হচ্ছে 1 × 10⁻⁻10। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? 1 √1 × 10⁻⁻10, এটা আসে হচ্ছে 1 × 10⁻⁻5, 1 × 10⁻⁻5। তো KSP পেয়ে গেছি, S পেয়ে গেছি মোলার। তো এখন দুইটাকে মিশাবো, মিশাইলে কি হবে? AgCl আছে প্লাস NaBr আছে, তাহলে কি তৈরি হবে? Ag আর তোমার Br, AgBr তৈরি হবে, আর তৈরি হবে কি? NaCl। তো AgBr এর KSP দেওয়া আছে, দরকার কি? KIP। KIP-টা কেমনে বের করব? AgBr কে ভাঙো, AgBr কে যদি আমি ভাঙি তাহলে Ag প্লাস প্লাস ব্রোমিন মাইনাস, তাহলে এটা যদি 1 হয় এটা 0, এটা 0, এটা যদি 1 - S হয় এটা S, এটাও S। তাহলে এখানেও খুব ইজি। তাহলে KIP = আমাদের আসতেছে হচ্ছে, এটা অবশ্য লেখার দরকার নেই, এই লাইনটা দরকারই নেই, এই লাইনটার কোনোই দরকার নেই। তাহলে আমরা KIP = লিখতে পারি concentration of Ag plus into concentration of bromine minus এইটাই।
তখন সিলভারের ঘনমাত্রা লাগবে, ব্রোমিনের ঘনমাত্রা লাগবে। তো এটার জন্য আমরা লিখতে পারি, সিলভারের জন্য আমরা লিখতে পারি V1S1/V2, আর ব্রোমিনের জন্য আমরা লিখতে পারি V1S1/V2। এখন খালি ডাটা বসাবো। V1 কত পাইলাম, দেওয়া আছে 100, তাহলে 100 বসাও। S কত পাইছি 1.1 × 10⁻⁵, তাহলে 1 × 10⁻⁵। নিচে কত টোটাল, এটাও 100 ml, এটাও 100 ml, তাহলে দুইটা যোগ করলে হয় 200। V2 ডান। তারপর এটাতে আসি, V1 কত দেওয়া আছে 100, তাহলে 100 বসায় দাও, ইন্টু 0.3 মোলার S দেওয়া আছে, তাহলে 0.3 ডিভাইডেড বাই 200। ক্যালকুলেট করব, কেআইপির ভ্যালু চলে আসবে। দেখো বইটা কিন্তু খুব কঠিন যে ম্যাথ আসে তা না, জাস্ট একটু স্টেপ বাড়াই দিছে। তাহলে 100 × 10⁻⁵ ডিভাইডেড বাই 200 ইন্টু 100 × 0.3 ডিভাইডেড বাই 200। এটা ক্যালকুলেশন করলে আসছে 7.5 × 10⁻⁻7, 7.5 × 10⁻⁷। তো এটা বেশি নাকি কম, 13, অনেক বেশি। তাহলে কেআইপি বেশি, কেএসপি কম, তাহলে কি হবে, পদক্ষেপ পড়বে। ঠিক আছে, পদক্ষেপের আরও কয়েকটা ম্যাথ বাকি আছে, ওগুলো নেক্সট ক্লাসে করাবো। আজকে আর ক্লাস ডিউরেশন লম্বা না করি, এই জিনিসগুলো ডাইজেস্ট করতে থাকো। পরের দিন বাকি কয়টা ম্যাথ করাই দিয়ে আমরা সমায়ন প্রভাব আর জটিল যৌগের দ্রাব্যতায় চলে যাব। তো আর কারো কোনো বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আর ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, যদি জয়েন হও ভাইয়া খুশি হবে। যদি ক্লাস নোট সাবমিট করো ভাইয়া আরও খুশি হবে। তো আর জানাও ক্লাস কেমন লাগতেছে, আমি খুবই নতুন একটা ফেস তোমাদের সামনে, তো তোমাদের ফিডব্যাক অবভিয়াসলি আমাকে হেল্প করবে আমার ইমপ্রুভমেন্টের জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমার জন্য সবাই দোয়া করিও। আসসালামু আলাইকুম।